হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওসিট এক্সক্লুসিভ 04। আজ আমি আলোচনা করব ক্লাস 9-এর ইতিহাস বিষয়ে একটি গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্নটি হলো, বিপ্লব পূর্ব ফ্রান্সে কর ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এই কর ব্যবস্থা ফরাসি সমাজের তৃতীয় সম্প্রদায়কে কিভাবে প্রভাবিত করেছিল? এই কোশ্চেনটির উত্তরটি আমি যেভাবে লিখেছি সেভাবে তোমরা যদি পরীক্ষার খাতায় লিখো তাহলে আশা করব 8-এ 8 পাবে। কোশ্চেনটি বিগত প্রথম ইউনিট টেস্টে বিভিন্ন স্কুলের পরীক্ষায় এসেছে এবং ফাইনাল পরীক্ষাটিতেও আসার সম্ভাবনা রয়েছে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক মূল আলোচনায়। বিপ্লব পূর্ব ফ্রান্সের কর ব্যবস্থা এবং ফরাসি সমাজের তৃতীয় সম্প্রদায়ের উপর এই কর ব্যবস্থার ভূমিকা। 1789 খ্রিস্টাব্দ ফরাসি বিপ্লবের পূর্ববর্তী সমাজকে ব্রিটিশ ঐতিহাসিক অ্যাডাম স্মিথ তার দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে অভিহিত করেছেন। তার এই উক্তিটির পেছনে অন্যতম কারণ ছিল ফ্রান্সের বৈষম্যমূলক ও বিভ্রান্তিকর কর ব্যবস্থা। ফ্রান্সের কর ব্যবস্থা ফরাসি রাজাদের আয়ের প্রধান উৎস ছিল প্রজাদের কাছ থেকে আদায় করা বিভিন্ন ধরনের কর। তবে এই কর ব্যবস্থায় অধিকারভোগী যাজক ও অভিজাত সম্প্রদায় এবং অধিকারহীন তৃতীয় সম্প্রদায়ের জন্য পৃথক নীতি ছিল। 1789 খ্রিস্টাব্দের বিপ্লবের পূর্বে ফ্রান্সে প্রচলিত করগুলিকে দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়: 1 প্রত্যক্ষ কর এবং 2 পরোক্ষ কর। প্রত্যক্ষ কর ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে 3 ধরনের প্রত্যক্ষ কর প্রচলিত ছিল, যথা তেইলি। বিপ্লব পূর্ব ফ্রান্সে তেইলি ছিল মোট আয়ের উপর ধার্য কর, যা মূলত কৃষকরাই দিত। 2 ভিটিংএমে বিপ্লব পূর্ব ফ্রান্সে ভিটিংএমে ছিল স্থাবর ও অস্থাবর সম্পত্তির উপর ধার্য আয়কর। এই করের পরিমাণ ছিল আয়ের 20/1 এবং সমস্ত সম্পত্তিবান ব্যক্তি এই করদানে বাধ্য হলেও প্রকৃতপক্ষে তৃতীয় শ্রেণী এই কর দিত। 3 নম্বর ক্যাপিটেশন। বিপ্লব পূর্ব ফ্রান্সে ক্যাপিটেশন ছিল উৎপাদন কর। এই সমস্ত কর প্রত্যেক ফরাসির পক্ষে দায় হলেও প্রকৃতপক্ষে তৃতীয় শ্রেণী তা বহন করত। যাজক ও অভিজাত সম্প্রদায় অধিকাংশ জমি ও সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তারা সরকারকে কোনো প্রকার কর দিত না, বা দিলেও তা দিত 1961 খ্রিস্টাব্দের পৈশি চুক্তি অনুযায়ী স্বেচ্ছাকর, যা বাধ্যতামূলক ছিল না। অপরদিকে রাষ্ট্রের 3টি প্রত্যক্ষ করে তৃতীয় সম্প্রদায়কে বহন করতে হতো। কর আদায়ের জন্য ইন্টেন্ডেন্ট নামক কর্মচারীরা সাধারণ মানুষের উপর অকথ্য অত্যাচার চালাতো। এই জন্য সাধারণ মানুষের কাছে তারা ছিল রক্তলোলুপ নেগড়ে। 2 নম্বর পরোক্ষ কর। প্রত্যক্ষ করের পাশাপাশি বিপ্লব পূর্ব ফ্রান্সে বহু পরোক্ষ করও প্রচলিত ছিল। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল তাইট বা ধর্মকর, 2 গ্যাবেলা বা লবণ কর, 3 এইডস বা ভোগ্যপণ্যের উপর কর। 4 করভি বা বেগাশ্রম দান, 5 বানালিতে বা শস্য দানা ভানার কর, 6 তেরাজ বা পথ কর প্রভৃতি। এই সমস্ত প্রত্যক্ষ পরোক্ষ করগুলিও সরকার, গির্জা ও সামন্ত প্রভুকে তৃতীয় সম্প্রদায়ের মানুষরা দিতে বাধ্য থাকত। যাজক ও অভিজাতরা রাষ্ট্রকে কোনো প্রকার কর দিতেন না। কর ব্যবস্থা ও তৃতীয় সম্প্রদায়ের উপর এর প্রভাব। নেক্সট পয়েন্ট। উপরোক্ত প্রত্যক্ষ পরোক্ষ করগুলি ফরাসি সমাজে তৃতীয় সম্প্রদায়কে মূলত বহন করতে হতো। রাজা দশম চার্লসের রাজত্বকালে 1561 খ্রিস্টাব্দে পৈশিক চুক্তি অনুযায়ী যাজকরা স্বেচ্ছা কর দিত। অভিজাত শ্রেণীও বিভিন্নভাবে এই করগুলি ফাঁকি দিত, অথচ রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করত এই 2 শ্রেণী। অপরদিকে অধিকারহীন ও সম্পত্তিহীন শ্রেণী হওয়া সত্ত্বেও ফ্রান্সের মোট করের 90% বহন করত তৃতীয় সম্প্রদায়। উক্ত করগুলি মিটিয়ে তাদের হাতে থাকত মোট আয়ের মাত্র 1/5% এবং এই অবশিষ্ট আয়ে তাদের পরিবারের ভরণ পোষণও ঠিকমতো হতো না। উপসংহার। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে উপসংহারে তাই বলতে পারি যে ফরাসি সমাজের তৃতীয় সম্প্রদায়ের উপর এই বৈষম্যমূলক কর ব্যবস্থার প্রভাব ছিল অর্থনৈতিক শোষণের নামান্তর।
প্রত্যক্ষ পরোক্ষ করের বোঝা বহন করে জীবন ধারণ করা কষ্টকর হয়ে উঠলে তৃতীয় সম্প্রদায়ের মানুষেরা বিপ্লবমুখী হয়ে ওঠেন, যা 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের অন্যতম কারণ হয়ে উঠেছিল। ধন্যবাদ।